মৌনতা বিষাদের পরিপূর্ণ ফ্যাকাশে মুখশ্রী নিয়ে হাসপাতালের বিছানাতেই শুয়েছিল। বাবার প্রশ্নে উঠে বসতে চাইল সে। মামুনের সাহায্য নিয়ে উঠে বসলো মেয়েটা, তবে উত্তর দিল না সালাম সাহেবের প্রশ্নে, বরং থমথমে কণ্ঠে বলল, তুমি আবার অফিস থেকে বদলি নাও বাবা, আমি আর এখানে থাকবো না। মেয়ের মুখে হঠাৎ এমন কথাই খানিকটা অবাক হলেন সালাম সাহেব। যে মেয়ে বরাবরই তার বদলির খবরে বিরক্ত বোধ করে, জেদ ধরে বসে বাবার বদলির স্থানে যাবে না, সে মেয়ে কিনা আজ স্বইচ্ছায় বদলি নিতে বলছে। তবুও নিজের হতভাগ্যতাকে নিজের ভেতরে দমিয়ে রাখলেন সালাম সাহেব। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে কিভাবে বদলি হব? অফিস থেকে তো আমাকে বদলি করেনি। আবেদন করো। দেখ মা, এই সময় বদলি নেওয়াটা ঠিক হবে না। ইতিমধ্যে তোর রেজিস্ট্রেশন হয়ে গেছে, সামনে এসএসসি। আর তাছাড়া কি এমন হয়েছে যে আমাকে এই মুহূর্তে এসে নিচ থেকে বদলি নিতে বলছিস? কিছু হয়নি, আমি যখন বলছি তুমি বদলি নিবে মানে বদলি নিবে। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লেন সালাম সাহেব। কপালে ভাঁজ ফেলে আবার প্রশ্ন করলেন, হয়েছেটা কি বলবি তো? হঠাৎ বদলি কেন নেব? আমি এখানে থাকতে চাই না বাবা, আমাকে অন্য কোথাও নিয়ে চলো। কথাটা বলেই ডুকরে কেঁদে উঠল মৌনতা, সাথে আবারও বয়ে আনলো শ্বাসকষ্ট। মুহূর্তেই উত্তেজিত হয়ে পড়লো মেয়েটা। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চোখ বড় বড় করে ফেললো সে। সালাম সাহেব এবং মামুন অস্থির হয়ে উঠলেন। মামুন দৌড়ে গেল ডাক্তার ডাকতে, আর সালাম সাহেব নামলেন মেয়েকে শান্ত করার বৃথা চেষ্টায়। মেয়ের এমন অবস্থা থেকে ব্যথিত হলো সালাম সাহেবের হৃদয়। এই ছেলেমেয়ে দুটো ছাড়া আর কে আছে তার পৃথিবীতে? এদের যদি কিছু হয়ে যায় তবে সে বাঁচবে কিভাবে? তবে সালাম সাহেব একটা কথা বেশ ভালোভাবেই বুঝলো, মেয়ের কিছু হয়েছে যা মেয়েটা বলতে চাইছে না কাউকে। সালাম সাহেব জানতেও চাইলেন না কিছু। মেয়ে বড় হয়েছে, এখন মেয়ের এমন অনেক ব্যক্তিগত কথা থাকতে পারে যা সে বাবা বা ভাইয়ের সাথে শেয়ার করতে পারে না। অনেক ভেবে চিন্তে সালাম সাহেব সিদ্ধান্ত নিলেন মেয়ের জেদটাকেই সে প্রশ্রয় দিবে। অতি দ্রুত এই স্থান থেকে বদলি নেওয়ার জন্য আবেদনও করবে অফিসে। যেমন ভাবনা তেমন কাজ। নিজের সিদ্ধান্ত অনুযায়ী পরের দিনই অফিসে বদলির জন্য আবেদন করলেন সালাম সাহেব। তবে আবেদন করলেই তো আর সাথে সাথে বদলি হওয়া যায় না, সময় লাগবে। তবে সে সময়টাও মনতার ঢাকায় এই স্থানে থাকতে নারাজ একদম। হাসপাতাল থেকে সে আর ওই বাড়িতে ফিরবে না বলে জেদ ধরেছে। সালাম সাহেব আর মামুনও তেমন একটা জোর করলো না মেয়েটাকে। তারা ভাবলেন মেয়েটার এমনিও একটু হাওয়া পরিবর্তন বা ঘোরাঘুরির প্রয়োজন। সেই হিসেবে মামুনকে সহ মৌনতাকে 1 মাসের জন্য নিজেদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন, আর নিজেও 1 মাসের মধ্যে অফিস থেকে বদলে নিয়ে অন্যত্র বাসা ঠিক করে মানুষ নিয়ে পাড়ি দিলেন সে স্থানে। মৌনতাকে ট্রান্সফার করে নতুন স্কুলেও নিয়ে যাওয়া হলো। নতুন স্কুল, নতুন শিক্ষক শিক্ষিকা, নতুন সব ছাত্রছাত্রীদের ভরপুর স্কুলের প্রাঙ্গণ। মৌনতাও আর নিজেকে পুরনো করে রয়ে গেল না। নতুনত্বের সাথে মিলেমিশে নতুনত্বের ছোঁয়ায় ভরিয়ে তুলল নিজেকে সে এমন একটা মৌনতা হিসেবে গড়ে তুলতে উঠে পড়ে লাগলো যে কেউ তার লেভেল মাপার প্রয়াস আর করতে পারবে না। এই স্কুলে টপারদের মধ্যে খুব তাড়াতাড়ি নিজের নাম লেখালো মেয়েটা। তারপর এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন মার্ক নিয়ে পাশ করলো। নিজেকে যে জীবনে কারো লেভেলে একবার হলেও দেখাতে সচেষ্টা করবে সে। অবশ্যই মেডিকেলে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে নিজের সুযোগটা হাতিয়ে নেওয়াও মৌনতার নিজের লেভেল দেখানোর একটা প্রক্রিয়াও মাত্র। সুলতানা বেগমের সাথে কথা বলতে বলতে একদিন সে জেনে নিয়েছিল আদর্শের স্বপ্ন ডাক্তার হওয়া, ঢাকা মেডিকেলে ছাত্র হিসেবে নিজেকে দেখা। মৌনতা জানে আদর্শ তার স্বপ্ন পূরণ করবে অবশ্যই, তাই তো সে নিজেও নিজের স্বপ্নটা লাগিয়ে দিল মেডিকেলে পড়ার সুযোগ পেতে। আর সুযোগটা সে পেয়েও গেল। জীবনে ভীষণ ইচ্ছে ছিল আদর্শের মুখোমুখি দাঁড়িয়ে তার লেভেলটা দেখানোর। আজ হয়তো সে লেভেলটা দেখাতে সক্ষম হয়েছে মৌনতা। নিজের নামের মান রক্ষা করে মন থেকেই নিজের অপমানের যোগ্য জবাব দিয়েছে সে। কি গো নরনাদিনী, শেষ হবে বলে সেই যে এলে, আর তো তোমার খোঁজ খবর নেই কেন? খাওয়া দাওয়া লাগবে না নাকি? সুমার ডাকে অতীতের বিষাদময় স্মৃতির পাতা থেকে বেরিয়ে এলো মৌনতা। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আসছি আমি। দুপুরের তপ্ত রৌদ্র, চারদিকের আবহাওয়াটাও বেশ গরম আভাবূর্ণ। সেই গরমে চারদিকে মৌনতাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠেছে আদর্শ। হয়তো মেয়েটা বাড়িতে চলে গেছে। অবশ্য বাড়িতে যাবে না তো কি আর তার জন্য এখনো কলেজে অপেক্ষা করে বসে থাকবে নাকি? আদর্শ হতাশ হয়ে কলেজ ক্যাম্পাসে ঘাসের উপর বসলো। অধরে চোখে পড়লো একজোড়া শালিকের পানে।
একটা শালিককে ছেড়ে অন্য শালিকটা দূরে যাচ্ছে না একদণ্ড। কোনোভাবে একটা শালিক যদি একটু উড়ে নিজের দূরত্ব করে নিচ্ছে, তবে অন্য শালিকটা উড়ে গিয়ে নিজেদের মধ্যকার দূরত্ব গুছিয়ে দিচ্ছে পরক্ষণেই। আদর্শ মুষ্ট প্রসারিত করে মৃদু হাসলো। পশু পাখিরাও বুঝি তাদের সঙ্গীর উপরে অভিমান করে আর তাদের সঙ্গীরা এইভাবে পেছন পেছন ঘুরে তাদের অভিমান ভাঙায়। শালিক দুটোর থেকে দৃষ্টি সরিয়ে আদর্শ তাকালো দূর আকাশের পানে। ভাবতে শুরু করলো তার জীবনের সবচেয়ে ভুলময় সেই দিনটার কথা। মৌনতাকে নিজের ক্রোধের বশে ওভাবে কথা শুনিয়ে খানিক বাদেই খারাপ লাগতে শুরু করলো আদর্শের। হৃদয়টা কেমন অস্থির হয়ে উঠলো মেয়েটার ব্যথায়। আদর্শ আর চোখে তাকিয়ে পুরো ক্লাসরুম খুঁজলো মেয়েটাকে, কিন্তু কোথাও নেই মৌনতা। হয়তো মেয়েটা তার ধারালো বাক্যগুলোর আঘাত ধারণ ক্ষমতা হারিয়ে বাড়িতে চলে গেছে। হৃদয়ে কেমন অদ্ভুত খারাপ লাগা সৃষ্টি হলো ছেলেটার। তবে নিজেকে নিজেই দমন করলো আদর্শ। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আজকের এই ঘটনায় অন্তত এই বিরক্তিকর মেয়েটার হাত থেকে সে এবার বাঁচা যাবে তো। তাছাড়া শুধু শুধু তো আর আদর্শ এতগুলো কটুবাক্য শোনায়নি মেয়েটাকে। মেয়েটারও যথেষ্ট দোষ ছিল। মেয়েটা সারাদিন তাকে বিরক্ত করতে করতে অতিষ্ঠ করে তুলেছে। আর আজ তো সকল সহ্যের সীমাই অতিক্রম করে ফেলেছে। পুরো ক্লাসের সম্মুখে ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছে, আদর্শ বলদ মৌনতাকে থাপ্পড় মারায় তার যদি সম্মানহানি হয়ে থাকে, তবে ব্ল্যাকবোর্ডে ওই লেখার কারণে আদর্শেরও সম্মানহানি ঘটেছে। রাতের আধারে ছেয়ে গেছে শহরের বুক। কৃত্রিম আলোগুলো ধীরে ধীরে নিভতে শুরু করেছে এক প্রকার। আদর্শ এখনো পড়ার টেবিলে বসে তাকিয়ে রয়েছে বইয়ের ভাঁজে। নিত্যদিন বইয়ের ভাঁজে তাকিয়ে পড়ায় মন দিল, আজ আর মন বসলো না সেদিকে। মৌনতা যে তাকে আজ আর বিরক্ত করেনি একবারও। জানলা গলিয়ে মিহিক হাঁক ছাড়েনি আদর্শ বলে। ক্রমে চিত্ত অস্থির হয়ে উঠেছে ছেলেটার। এতদিন মৌনতা ডাকাডাকি অত্যাচারে বিরক্ত হতো মেয়েটার উপর, আর আজ মেয়েটা চুপচাপ আছে বলে বিরক্ত হচ্ছে। তবুও সে সন্ধ্যা থেকে নিজেকে দমিয়ে রাখছে আদর্শ। বারংবার বোঝাচ্ছে যা হয়েছে ঠিক হয়েছে। ওই অভদ্র বিরক্তিকর মেয়েটা তার পিছু ছেড়েছে, কিন্তু মনটা যে আজ বড্ড বেহায়া হয়ে উঠেছে। সে মানছে না কিছুতেই। বারংবার না চাইতেও খুঁজে যাচ্ছে মৌনতাকে। আদর্শ পড়া রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে নিজে দাঁড়ালো জানলার নিকটে। লুকিয়ে ঝুরিয়ে পর্দার আড়াল থেকে তাকালো মৌনতা জানলার পানে। মেয়েটা জানলাটা বন্ধ। আদর্শের হৃদয় ব্যাকুল হলো। ভীষণভাবে ইচ্ছে হলো একটা বার মৌনতার নাম ধরে ডাকতে। তবে নিজের চেরোচেনা সে ব্যক্তিত্ব বাদ সাধলো আদর্শকে। মৌনতাকে ডাকতে গিয়েও আবার ফিরে এলো ছেলেটা। বই খাতা গুছিয়ে কক্ষের আলো নিভিয়ে শুয়ে পড়লো বিছানায়। এখন তার ঘুমানো প্রয়োজন। হয়তো ঘুমালেও অভদ্র মেয়েটার কথা আর মনে পড়বে না। কিন্তু ঘুমও এই মুহূর্তে বেইমানি করলো আদর্শের সনে। কিছুতেই ছেলেটা দু আঁখি জুড়ে ধরা দিল না সে। উল্টো কিশোর বালককে আরো অস্থিরতায় পতিত করলো। নিজের অস্থিরতাকে সামাল না দিতে পেরে আবারও বিছানা ছেড়ে উঠে জানলার নিকট পৌঁছালো আদর্শ। কিছুটা ইতস্তত ভঙ্গিতে এবার সে ডেকে বসলো। মৌনতা। ওপাশ থেকে সাড়া এলো না কোনো। কপালে ভাঁজ পড়লো আদর্শের। একটু কেশে গলা পরিষ্কার করলো ছেলেটা, আবার ডাকলো, মৌনতা, মৌনতা। পূর্বের দুবারের ন্যায় এবারও মৌনতার দেখা মিলল না। মেয়েটা কি তবে বাসায় নেই? আবার এটাও তো হতে পারে আদর্শের অভিমানে সাড়া দিচ্ছে না। কিন্তু কাল সকালে নিশ্চয়ই স্কুলে যাবে মৌনতা। মেয়েটা এমনই অভদ্র। বাচাল হতে পারে, তবে স্কুল কামাই করে না খুব একটা। আদর্শ নিজের বিছানায় শুয়ে পড়লো আবারও। অস্থিরতায় ছটফট করতে করতে আখিদয় বন্ধ করলো ঘুমানোর উদ্দেশ্যে। সুদীর্ঘ এক রাতের বিদায় ঘটিয়ে আধারে ঢাকা আকাশ জুড়ে স্থান করে নিল উজ্জ্বল সূর্যটা। চারিদিকে আলোয় আলোকিত হয়ে জানান দিল নতুন দিনের সূচনার। আজ আদর্শ একটু আগেভাগেই কোচিং এর উদ্দেশ্যে তৈরি হয়ে বেরিয়েছে। চুপচাপ নিজের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে মৌনতা। যে ছেলে প্রতিদিন মৌনতার বিরক্ত থেকে বাঁচতে লুকিয়ে লুকিয়ে কোচিং এ যায়, সেই ছেলে কিনা আজ অপেক্ষা করছে মৌনতার জন্য। যদিও এই অভদ্র মেয়েটার জন্য মোটেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করার ইচ্ছে ছিল না আদর্শের, কিন্তু মনটাকে যে মানাতে পারছে না। ওই যে কথায় আছে না, ঘর শত্রু বিভীষণ। আদর্শের মনটাও ঠিক তেমন। মন আদর্শের, অথচ ব্যাকুল হচ্ছে তারই শত্রুর জন্য। সাথে আবার আদর্শের এতকালের অনুভূতিহীন হৃদয়টা আজ সৌগৌরবে নিজের অনুভূতিকে জানান দিচ্ছে প্রচন্ডভাবে। যদিও কিশোর ছেলেটা তা বিশ্বাস করতে নারাজ। সে আর ওই অভদ্র মৌনতা অসম্ভব।
মনে মনে মৌনতাকে অসম্ভবের খাতায় ফেলে দিল। দিব্যি সে দাঁড়িয়ে অপেক্ষা করছে মেয়েটার জন্য। আবার ভেবেও রেখেছে যে মেয়ে মৌনতাকে তাদের বিল্ডিং এ হতে বেরিয়ে আসতে দেখবে, অমনি সে হাঁটা ধরবে কোচিং এর উদ্দেশ্যে, যাতে মৌনতা খুনাক্ষরেও টের না পায় আদর্শের হৃদয়ের আকুলতাকে। কিন্তু মৌনতা এলো না। আদর্শ আরো কিছুক্ষণ সময় দাঁড়িয়ে রইল ওখানে। মৌনতার খোঁজ খবর নেই কোনো। এদিকে কোচিং এর সময়ও হয়ে এসেছে। মন না চাইলেও আদর্শ পা বাড়ালো কোচিং এ যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার মধ্যে আবার কিছুক্ষণ অপেক্ষা করলো মৌনতার আসার জন্য, কিন্তু মেয়েটা এলো না। হতাশ করলো আদর্শকে। সময়ের প্রক্রিয়াময় কেটে গেল 2 দিন। আদর্শ এই 2 দিন উন্মাদের ন্যায় হয়ে উঠেছে মৌনতাহীনা। যে মেয়েটার বিরক্তিতে নাজেহাল হয়ে এতদিন সে ভেবেছিল জীবনের শান্তি খুঁজিয়ে, আজ সে বুঝতে পারলো আসলেই তার জীবনের শান্তি ওই মেয়েটার মধ্যেই নিহিত ছিল। আদর্শ এবার ভীষণ গাঢ়ভাবে উপলব্ধি করতে সক্ষম হলো মৌনতার প্রতি তার দুর্বলতা। সে জানে না মেয়েটার জন্য তার মনের অনুভূতিগুলোকে ঠিক কোন ধারায় ফেলা যায়। তবে সে এইটুকু বেশ বুঝেছে তার কিশোরী হৃদয় মৌনতাকে চায়। বাচাল মেয়েটার বাচলগিরিতে আবারও সিক্ত হতে চায়। মৌনতার জানালা খোলার আশায়, স্কুল কিংবা কোচিং এ দেখা হওয়ার আশাতেই দিনাতিপাত করতে শুরু করলো আদর্শ। কিন্তু এখন যে মেয়েটার দেখা মেলাই ভার। আদর্শ বার কয়েক ভেবেছিল মৌনতাদের বাসায় যাবে, তার সাথে কথা বলবে, কিন্তু নিজের ইতস্তত বোধের জন্য তার করে উঠতে সক্ষম হয়নি। প্রতিদিনের ন্যায় আজও স্কুলে গিয়েও আদর্শ অপেক্ষা করলো মৌনতার আসার, কিন্তু মৌনতা এলো না। তবে তার 2 বান্ধবী রিমা আর জেবা ঠিকই এসেছে। একটা মেয়ের হাত ধরে হিড় হিড় করে তারা টেনে এনে দাঁড় করালো আদর্শের সম্মুখে। অগ্নিকণ্ঠে মেয়েটাকে শুধালো। ব্ল্যাকবোর্ডে ওই কথা কে লিখেছে বল? মেয়েটা ভয়ার্ত কণ্ঠে বলল। আদর্শ বিস্মিত হলো। হৃদয়ের কোনো অনুতাপের জাগ্রত হলো হুড়মুড়িয়ে। তার মানে মৌনতা ওই লেখাটা লিখেনি? শুধুই পুরো ক্লাসের সম্মুখে সে থাপ্পড় মেরে দিয়েছিল মেয়েটাকে। এতদিন নিজের অনুভূতিকে এক পাশে রেখে মৌনতার অপেক্ষায় প্রহর গুনেছে আদর্শ। আজ আবার তার সাথে যুক্ত হলো অনুতাপের। আদর্শ দিশেহারা হলো। আর অপেক্ষা করা যাবে না। মৌনতার কাছে মাফ চাইতে হবে। প্রয়োজনে নিজের ইতস্তত বোধ ভেঙে মেয়েটার বাসায় যাবে। ব্যাগ হাতে মৌনতা উদ্যত হলো ক্লাসের বাইরে যেতে। তবে তাৎক্ষণিকভাবে ছেলেটার পথ আগলে দাঁড়ালো জেবা আর রিমা। জেবা ক্রোধে হিসিয়ে আদর্শের উদ্দেশ্যে বলল, তুই আসলে একটা বলদ আদর্শ, নয়তো না জেনে শুনে মৌনতাকে অপমান করতি না। জেবা থামতে রিমা আঙ্গুল তুললো আদর্শের পানে, শাসিয়ে বলল, ক্লাসের ভালো ছাত্র বলে কি তুই মাথা কিনে নিয়েছিস? সেদিন কিছু বলিনি, তার মানে এই নয় যে বলবো না। মৌনতা একবার আসুক, তারপর তোকে আমরা দেখে নেব। রিমা বা জেবার কোনো হুমকি ধমকি কর্ণে পৌঁছাতে সক্ষম হলো না আদর্শের। তার হৃদয় এখন ছুটে যেতে চাইছে মৌনতার নিকট। না জেনে কত বড়ই ভুল করেছে সে। আদর্শ উপেক্ষা করলো জেবার রিমাকে, আবারও পা বাড়ালো চলে যেতে। কিন্তু সে চলে যেতে আর পারল না। তার আগেই ক্লাসে একজন শিক্ষক প্রবেশ করলেন। আদর্শ প্রচন্ড অস্থিরতা এবং উত্তেজনা নিয়ে কোনো রকমে ক্লাসগুলো শেষ করলো। স্কুল ছুটি হতে এক প্রকার দৌড় লাগালো সে বাড়ির পথে। রাস্তায় যেতে যেতে ভেবে নিল মৌনতা তাকে এরপর থেকে যত ইচ্ছে বিরক্ত করুক সে আর কিছুই বলবে না। আজ থেকে নিজ কক্ষে জানালাটা আর আটকাবেই না, এমনকি ঝড়ের রাতেও নয়। মৌনতার সাথে প্রতিদিন স্কুলে যাবে, মৌনতাকে পড়াবে সে। ওই অভদ্র খারাপ ছাত্রীটাকে সে ভালো করে তুলবে। কথাগুলো ভাবতে ভাবতেই হেসে ফেললো আদর্শ। কিশোর বয়সে অনুভূতিগুলো সম্ভবত এমনই হয়। কত পাগলামিপূর্ণ চিন্তা চেতনায় স্থান করে নেয় মস্তিষ্ক জুড়ে। খানিক বাদে আদর্শ ঘরে পৌঁছালো। নিজ কক্ষে প্রবেশ করে সর্বপ্রথম মৌনতার কক্ষের দিকে জানলাটা খুলে দিল। মেয়েটা জানালাটা এখনো বন্ধ। নিশ্চয়ই তার উপর অভিমান থেকে এই জানলা আর না খোলার পণ করে নিয়েছে মৌনতা। আদর্শ নিজ বাসা থেকে বের হলো। একটু হেঁটে গিয়ে ঢুকলো মৌনতাদের বিল্ডিং এ। কেমন ইতস্তত লাগছে তার। পাড়া প্রতিবেশীদের ঘরে কখনো আদর্শের যাওয়া হয়নি, কিন্তু আজ যে এছাড়া আর উপায় নেই কোনো। চঞ্চল পায়ে আদর্শ গিয়ে দাঁড়ালো দোতলায় মৌনতাদের ঘরের সম্মুখে। বিশাল এক তালা সংযোগ দৃশ্যমান হলো দরজাতে। আদর্শের বুকে কম্পন ধরল, ভয় জাগলো হৃদয় কঠোরিতে। মেয়েটা কি তবে তার উপরে অভিমান করে নিয়ে চলে গেছে কোথাও? কিন্তু কোথায় যাবে? আদর্শের খেয়ালে এলো তার মায়ের কথা। সুলতানা বেগমের সাথে তো বেশ ভাব ছিল মৌনতার। সে নিশ্চয় জানে মৌনতা কোথায়। এক বুক আশা নিয়ে নিজ গৃহে ছুটে এলো আদর্শ। দৌড়ে মায়ের কক্ষে ঢুকে খানিকটা ইতস্তত ঘেরা কণ্ঠে মাকে শুধালো, মা, মৌনতারা কোথায়?
সুলতানা বেগম তাকালেন ছেলের অস্থির মুখশ্রীর পানে, বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, ওরা তো চলে গেছে এখান থেকে। ওর বাবার চাকরির সূত্রে এখানে ভাড়া থাকতো ওরা। বাবার বদলি হয়ে গেছে, ওরাও চলে গেছে। মায়ের কথা শুনে যেন আকাশ থেকে পড়লো আদর্শ। হৃদয়টা অগ্নিদগ্ধ হলো মুহূর্তেই। তবে কি নিজের একটা ভুলের কারণে সে হারিয়ে ফেললো মৌনতাকে? তার জীবনের শান্তি নামক ওই কিশোরী মেয়েকে হারিয়ে ফেললো কি জীবনের প্রথম অনুভূতিকে? সেদিন থেকেই আদর্শ অপেক্ষা করছে মৌনতার জন্য। জীবনে কতগুলো দিন, কতগুলো বসন্ত অতিক্রম করে অবশেষে ফিরে পেল সে মেয়েটাকে, তার মৌনতাকে। ওষ্ঠ প্রসারিত করে আদর্শ হাসলো, আবারও তাকালো অধরে সেই শালিক জোড়ার পানে। ইতিমধ্যে অভিমানী শালিকের অভিমান ভেঙেছে, ভাব জমেছে তার সঙ্গীর সাথে। আদর্শ চেয়ে চেয়ে দেখলো তাদের খুনসুটি, মৃদু কণ্ঠে আওড়ালো, আমার অভিমানী শালিক ফিরে এসেছে এতকাল পর। তার অভিমানের সাম্রাজ্য গুটিয়ে দিতে ব্যাকুল আমার মন প্রাণ। নতুন সময়, নতুন দিন। নীল আকাশ জুড়ে স্থান করে নিয়েছে নতুন এক উজ্জ্বল সূর্য। আদর্শ আজ একটু তাড়াতাড়ি কলেজে এসে পৌঁছেছে। মৌনতার সাথে দেখা করতে হবে, যে তার কাছে মাফ চাইতে হবে। আচ্ছা, গতকাল তার সাথে মেয়েটা কতক্ষণ ধরে ঝগড়া করলো? তার মধ্যে কি আদর্শ একটা বারের জন্য চিনতে পারেনি তাকে? যদি চিনতে পারতই, তবে কেন তার নাম ধরে একটা বারের জন্য ডাকলো না? কেন একটা বারের জন্য বলল না? বা আদর্শ, তুমি তো দেখছি ঝগড়া শিখে গেছো। আদর্শ মনক্ষুণ্ণ হলো। পরক্ষণে আবার ভাবলো, সেও তো গতকাল ক্রোধ এবং ঝগড়ার বশবর্তী হয়ে চিনতে পারেনি মৌনতাকে। তাছাড়া আগের তুলনায় আদর্শের চেহারা এবং শারীরিক কাঠামোর পরিবর্তন ঘটেছে অনেকটাই। সেই কিশোর বয়সের হ্যাংলা পাতলা দেহের স্থানে এখন স্থান করে নিয়েছে শক্তপোক্ত পুরুষালী এক দেহ। গাল জুড়ে হালকা কালো চাপ দাড়ির ছড়াছড়ি, যদিও এখনো তার দাড়ির গাঢ়ত্ব ধারণ করেনি। হয়তো তাই আদর্শকে চিনতে পারেনি মৌনতা। তপ্ত নিঃশ্বাস ফেললো ছেলেটা। ক্লাসের সময়ের পূর্বেই গিয়ে দাঁড়ালো কলেজ গেটের সম্মুখে। অপেক্ষা মৌনতা আসার। মেয়েটা আসলেই তার সাথে কথা বলতে হবে, মাফ চাইতে হবে সেদিনের করা ভুলগুলোর জন্য। নিজ ভুলে একবার নিজের প্রেয়সিনীকে হারিয়েছে, যেতে দিয়েছে। সেই ভুল এখন শুধরানোর সময় হয়ে এসেছে। আদর্শ আগে ভাগে এসে কলেজ গেটের সম্মুখে দাঁড়িয়ে থাকলেও মৌনতা এলো একদম গুনে গুনে ক্লাস শুরু হওয়ার 15 মিনিট আগে। দূর থেকে এসে খেয়াল করলো আদর্শকে, তবে খুব একটা পাত্তা দিল না সেদিকে। আদর্শকে উপেক্ষা করেই পা বাড়ালো গেটের দিকে। আদর্শ ছুটে গেল মৌনতার নিকট। মেয়েটার পথ আগলে দাঁড়িয়ে বলল, মৌনতা। মৌনতা থমকে দাঁড়ালো। কতদিন পর নিজের নামটা শুনলো তার প্রিয় পুরুষের কণ্ঠে। মেয়েটার হৃদয় কম্পিত হলো। পুরনো স্মৃতিরা হানা দিল চোখের পাতায়। তবে নিজেকে দুর্বল হওয়ার পক্ষপাতী হলো না মৌনতা। সেদিনের সেই অপমান, সেই আঘাত এত সহজে ভোলার নয়। দৃষ্টিতে তীক্ষ্ণতা নিয়ে এই মেয়েটা ফিরে তাকালো আদর্শের পানে, ভ্রুকুচকে শুধালো, জি ডাকলেন কেন? আবার অ্যাপ্রন পরিষ্কার করানোর চিন্তা ভাবনা আছে নাকি? দেখুন, কাল আমি ভুলবশত আপনার অ্যাপ্রন নষ্ট করেছি, আর আপনি ইচ্ছাকৃত আমার অ্যাপ্রন নষ্ট করেছেন হিসাব বরাবর। এরপর আমি আর আপনার অ্যাপ্রন পরিষ্কার করতেও ইচ্ছুক নই, আর ঝগড়াতেও ইচ্ছুক নই। আদর্শ উত্তর দিল না মৌনতার কথায়, বরং সে চঞ্চল কণ্ঠে বলল, তুমি আমাকে চিনতে পারোনি মৌনতা। আমি আদর্শ। মৌনতা চোখ মুখ কুচকালো, ভাবুক ভঙ্গিতে বলল, কোন আদর্শ? ওই যে নবম দশম শ্রেণীতে একসাথে পড়তাম, সেই আদর্শ। মৌনতা কিছুক্ষণ ভাবার ভান ধরলো, অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, দুঃখিত, আমি আপনাকে চিনতে পারছি না। আদর্শের হৃদয়ে ব্যথিত হলো। যে নারীর জন্য সে এতদিন অপেক্ষা করলো, এতগুলো বসন্ত পাড়ি দিল নিঃসঙ্গতায়, সে নাকি আর চিনতে পারছে না আদর্শকে। তবুও ছেলেটা হার মানল না। আদর্শ আরও উঠে পড়ে লাগলো প্রেয়সীর স্মৃতিতে নিজেকে ফুটিয়ে তুলতে। ব্যস্ত কণ্ঠে বলল, মনে করো আমরা একসাথে পাশাপাশি বাড়িতে থাকতাম, একসাথে স্কুলে যেতাম। তোমার কক্ষের জানালা আর আমার কক্ষের জানালা একসাথে ছিল। তুমি বিরক্ত করতে আমাকে। চোখ মুখ কিছুটা শক্ত হলো মৌনতার। ধারালো কণ্ঠে সে বলল, দুঃখিত, আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল হয় আমি কোনো আদর্শকে মনে করতে পারছি না। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়েই মৌনতা হাঁটা ধরল কলেজের ভেতরের দিকটা। আদর্শ পিছু নিল তার।
মৌনতার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, একটু মনে করো প্লিজ, কিশোরী বয়সে তুমি আমাকে বিরক্ত করতে ভীষণ। আমি একদিন অপমান করেছিলাম তোমাকে, তারপরে তুমি হারিয়ে গেলে। মৌনতা হাসলো, তাচ্ছিল্যের কণ্ঠে বলল, কিশোরী বয়সটাই মনে রাখিনি, আর তো কিশোরী বয়সের বিরক্ত করা মানবকে। তুমি নিশ্চয়ই আমার অপমানের জন্য আমাকে না চেনার ভান করছো। আমি জানি তুমি আমাকে এভাবে ভুলে যেতে পারো না। মৌনতা থমকে দাঁড়ালো, ওষ্ঠ বাঁকিয়ে হেসে বলল, আমি ভীষণ আত্মসম্মানহীন নারী, তাই না কারো অপমানকে মনে রাখি আর না অপমানকারীকে। আশা করি বুঝতে পেরেছেন আপনি। কথাটা বলেই হনহন করে প্রস্থান করলো মৌনতা। আদর্শ এবার আর পিছু গেল না মেয়েটার, থম মেরে দাঁড়িয়ে রইল ওখানেই। মৌনতা তাকে চিনতে পারছে না, এ কথা যেন কোনো দিক থেকে বিশ্বাস হচ্ছে না তার। মেয়েটা কি তবে মিথ্যে বলছে? হতেও পারে, পুরনো অভিমানকে পুষে রেখে হয়তো তাকে চিনতে চাইছে না। আদর্শ চঞ্চল পায়ে আবারও ছুটল মৌনতার পানে। তবে এবার আর মেয়েটার নিকট পৌঁছানোর আগেই ক্লাস দখল করেছে প্রফেসর। আর কথা হলো না মৌনতার সাথে। দুপুরের তপ্ত রৌদ্র, চারিদিকে ভ্যাপসা গরমের ছড়াছড়ি, সূর্যটাও আজ প্রখর ভীষণ। আদর্শ কলেজ থেকে ফিরেছে কিছুক্ষণ আগেই। সেই থেকেই অস্থির ভঙ্গিতে নিজ কক্ষে পায়চারি জুড়েছে। কলেজে শেষে মৌনতাকে ডেকেছিল, পিছুও নিয়েছিল তার, কিন্তু মেয়েটা আবারও তাকে না চেনার ভান ধরে উপেক্ষা করে চলে গেছে। আদর্শের মস্তিষ্কে এইটুকুই ধরছে না যে মৌনতা তাকে কিভাবে চিনতে পারছে না। পুরো একটা বছর জোকের ন্যায় পেছনে পড়েছিল তার। যদি খুব আদরে একটা বছর কোনো কুকুর কিংবা বিড়ালকেও লালন পালন করা হয়, তারপর সে হারিয়ে গেলেও তো এত সহজে ভুলে যাওয়া যায় না। স্মৃতির পাতার কোনো এক অংশ জুড়ে স্থান করে নেয় ওই প্রাণীগুলো। আর সেক্ষেত্রে সে তো মানুষ। একটা মানুষকে কিভাবে এত তাড়াতাড়ি ভুলে গেল সে? যাক, ভুলে যাক সবটা। সে না হয় এবার নিজ দায়িত্বে মৌনতাকে মনে করাবে সবটা, কিন্তু কি করে? আদর্শের মনে পড়লো তার মায়ের কথা। সুলতানা বেগমের সাথে তো দারুণ ভাব ছিল মেয়েটার। আজ এত বছর পর যদি কোনোভাবে শোনে সে মৌনতা ফিরে এসেছে, তবে নিশ্চয়ই সুলতানা বেগম ভীষণ খুশি হবে। তার বাড়িতে নিয়ে আসবেন, আবার আগের মতো সখ্যতা করার চেষ্টা করবেন। আদর্শ এক বুক আশা নিয়ে গেল মায়ের কাছে। সুলতানা বেগম কাজ করছিলেন রান্নাঘরে। ছেলেকে দেখেই তিনি শুধালেন,